আসসালামু আলাইকুম, আমি নাজমুল আলম নোবেল। প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমি একজন জুলাই যোদ্ধা, পাশাপাশি তামিম ভাইয়ের তত্ত্বাবধানে, যিনি একজন ডিসি কোঅর্ডিনেটর, তার নেতৃত্বে আমি স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন সংক্রান্ত সহায়তা করে থাকি আহত এবং শহীদ পরিবারদেরকে নিয়ে। তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারদের যাবতীয় কর্মসংস্থান এবং চাকরির নিশ্চয়তা প্রাপ্তির বিষয়ে। তো চলুন শুরু করা যাক। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 2 জুন তারিখে একটি পোস্ট করে, সেখানে তারা লিখেছিল, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আহত ও শহীদ পরিবারদের জন্য পুনর্বাসন ফর্ম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের জন্য বিশেষভাবে চাকরি ও পুনর্বাসনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। অনুগ্রহ করে নিচে লিঙ্ক থেকে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং এই উদ্যোগে অংশ হন। এই উদ্যোগের অংশ হন। লিঙ্ক, এই লিঙ্কটা তারা দিয়ে দিয়েছে, আর নিচে এই লেখাটাই তারা ইংলিশে আবার লিখে দিয়েছে বোঝার সুবিধার্থে। সো আমরা এখন দেখাবো কিভাবে আপনারা লিঙ্কটি মনে করেন যে সাবমিট করবেন। সো লিঙ্কটা যখন আমরা ওপেন করলাম, তো আপনাদের সামনে এরকম একটা চার্ট আসবে। আমার যেহেতু আর কি করে আর কি মনে করেন সেভ করা, তো আপনার নর্মালি যে চার্টটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে আর কি। ফার্স্টে তারা জিমেল অ্যাক্সেস চাবে, আপনার যে ইমেলটা সেটা আপনি দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে রেকর্ড এই ইমেলটা এবং ইনক্লুডেড উইথ মাই রেসপন্স, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার স্ট্যাটাস, যেটা ম্যান্ডেটরি, আপনাকে শহীদ না আহত সেটা হচ্ছে সিলেক্ট করবেন। শহীদ হলে শহীদ পরিবার হলে শহীদ, আর আহত ব্যক্তি বা আহত পরিবার হলে তাহলে আহত দিবেন। দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে তারা হচ্ছে আহত যোদ্ধার নাম, আহত যোদ্ধার বিভিন্ন তথ্য চাবে, সেখানে আপনি আপনার নাম দিবেন। যেমন আমি আমার নাম দিচ্ছি। হ্যাঁ, আপনার কেস আইডিটা দিবেন। তারপরে হচ্ছে আপনি কে, আপনি যদি হচ্ছে আহত হন তাহলে এটা কোনো কিছু দিতে হবে না। আর যদি আহত না হন, আহত যোদ্ধার সাথে আপনার কি সম্পর্ক, যদি আহত নিজে না হয়ে পরিবারের অন্য কেউ আবেদন করেন, তখন আপনি দিবেন যে আপনি আহত মা, বাবা, স্ত্রী, ছেলে না মেয়ে, সেটাতে এখানে টিক চিহ্ন দিবেন। যেহেতু আমি নিজে আহত, তো আর কিছু দিলাম না আর কি, নেক্সট বাটনে দিব আর কি। তারপর এখানে আসবে আবেদনকারীর নাম, মানে যিনি আবেদন করবে আর কি, মানে মানে যার আবেদনটা সাবমিট হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে হবে হচ্ছে আবেদনকারীর এনআইডি বা বার্থ সার্টিফিকেটের ছবি। সেটা হচ্ছে আপনার এড ফাইল থেকে এখানে বলে দিয়েছে পিডিএফ অথবা ইমেজ ফাইল সর্বোচ্চ 100 MB ভিতরে হতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে অ্যাড ফাইল সিলেক্ট করবো, তো ওরা কিন্তু দিয়ে দিচ্ছে ডেসক্রিপশন, পিডিএফ অথবা ইমেজ 100 MB ভিতরে হতে হবে। তো আমি ব্রাউজ করবো, আপনারা চাইলে মোবাইল থেকে ওটা আপলোড নিতে পারবেন। এই যে এনআইডি, এটা হচ্ছে আমার এনআইডি। হ্যাঁ, একটু সময় নেবেন। এই যে আমার এনআইডিটা দেখছেন আপলোড হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এনআইডি নাম্বারটা দিবেন অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার দিবেন। যাদের এনআইডি আছে তার এনআইডি নাম্বার দিবেন, যাদের এনআইডি হয় নাই বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন এখানে। আচ্ছা, তারপরে দিবেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে দিবেন হচ্ছে আপনার জেন্ডার, মানে আপনার লিঙ্গ, আপনি কি পুরুষ না মহিলা। আমি পুরুষ দিয়ে দিলাম। তারপর শিক্ষাগত যোগ্যতা, আপনি সর্বশেষ যেটা পাস করেছেন এবং যেটা সার্টিফিকেট রয়েছে। সাপোজ আপনি অনার্সে পড়ছেন কিন্তু আপনার সার্টিফিকেট এখন আসে নাই, রানিং এ থাকা অবস্থা, সেক্ষেত্রে আপনি এইচএসসি দিবেন। আপনি যদি মনে করেন যে মাস্টার্সে পড়াশোনা করেন কিন্তু আপনার মাস্টার্সের সার্টিফিকেট আসে নাই, আপনি হচ্ছে তখন অনার্সের সার্টিফিকেটটা দিবেন, সে অনুযায়ী দিবেন। সো আমি এখন অনার্সের রানিং স্টুডেন্ট, এইচএসসি দিয়ে দিচ্ছি, যেটা আমার সর্বনিম্ন আর কি শিক্ষাগত যোগ্যতা। দক্ষতা, উদাহরণ আপনার যে এক্সপিরিয়েন্স যদি থাকে, ড্রাইভিং, বেসিক কম্পিউটার, আইটি, ফিন্যান্সিং, হস্তশিল্প, রান্না, খামার অথবা অ্যাড সেক্টর, যেটা থাকবেন সেটা দিবেন। আমার হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ রয়েছে, পাশাপাশি আইটি সেক্টরের কিছু নলেজ রয়েছে, পাশাপাশি হচ্ছে মানে কি বলবো, আমার হচ্ছে এই যে মার্কেটিং এর নলেজ রয়েছে। সো এইভাবে দিলাম আর কি, বেসিক কম্পিউটার, আইটি, ফ্রিল্যান্সিং আর দিয়ে দিলাম। আর আরেকটা দিব মার্কেটিং, যেহেতু আমি আগে জব করেছিলাম আর কি, সে অনুযায়ী দিয়ে দিয়েছে। তারপর পূর্বের কাজের দক্ষতা, পূর্বে আমি মার্কেটিং বিষয়ে কাজ করেছি। সো এখানে সিভি, এখানে দিতে হবে আপনার সিভি ফাইলটা, ফাইলের নাম দিবেন, নিজের নাম ও এমএস নাম্বার। সবাই এই জায়গাটাই প্রবলেম ক্রিয়েট করে, সবাই জিনিসটা বুঝতে পারে না। এখানে কিন্তু অনলি পিডিএফ ফাইল চেয়েছে, এখানে কিন্তু অন্য কিছু চাই নাই। সো ফার্স্ট অফ অল আপনাকে পিডিএফ ফাইল হতে হবে এবং সর্বোচ্চ 10 MB ভিতরে হতে হবে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে ফাইলের নাম, নিজের নাম ও এমএস নাম্বার দিবেন। সো একটু চলেন আমার সিভিটা বের করি। হ্যাঁ, সিভি যদি ডকুমেন্ট আকারে থাকে, আমরা যদি একটু ওয়ার্ড ফাইলটা বের করি। সাপোজ আপনি যে কারো একজন সিভি বের করবেন, আমি একটু মানে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে কারো একটা ডকুমেন্ট সাপোজ বের করি একটা আর কি। হ্যাঁ, একটা ডকুমেন্ট বের করি আর কি। সাপোজ এই যে নর্মালি এরকম ডকুমেন্টটা। হ্যাঁ, এই যে একটা ডকুমেন্ট, এটাকে কি করবেন আপনারা, ওই সেভ অ্যাসে যাবেন। কোথায়, সেভ কপি, এই যে সেভ অ্যাস, যে কোনো এক জায়গায় সেভ করবেন। করার সময় এখানে দেখবেন অপশন পাবেন পিডিএফ, পিডিএফ অপশনে ক্লিক করলে সেটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। সো নট মানে হার্ড কিছু। তো পিডিএফটা সেভ করার পরে মনে করেন যে
আপনার পরবর্তী কাজটা হবে নিজের নাম এবং এমআইএসটা অ্যাড করা। সাপোজ আমি আমার সিভিটা বের করি একটু, আমার ডকুমেন্টে আমার সিভিটা রয়েছে, আমার সিভিতে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার সিভি, কোথায়, হ্যাঁ এই যে আমার সিভি সর্বশেষ তৈরি করা। সিভিতে যাবো, আমরা সিভিতে গিয়ে নাম নাম বসাবো, এখানে রিনেম অপশনে যাবো, যার পর আমার নামটা দিব, আমি আমার নামটা বসাচ্ছি নাজমুল আলম নৌকা, তারপর এখানে একটা ব্র্যাকেট দিব MIS, এখানে একটা ক্লোন দিব, সরি ক্লোন কাজ করবে না, MIS দিব, নাম্বার দিব। সো হয়ে গেছে, ফার্স্টে হচ্ছে আমার নাম, তারপর হচ্ছে ব্র্যাকেটে MIS নাম্বারটা দিয়ে দিয়েছি। সো এভাবেই মনে করেন যে আপনারা সাবমিট করবেন। সরি একটা স্পেস দেওয়া দরকার ছিল, MIS এর পরে একটা স্পেস দিবেন MIS লেখার পরে। হ্যাঁ এই যে হয়ে গেছে। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবো, এখান থেকে হচ্ছে ওই যে অ্যাড ফাইল অপশনে যাব, একটু সময় নিচ্ছে, এখানে তারা অ্যালার্ট দিয়ে দিয়েছে ফাইলটা অবশ্যই পিডিএফ হতে হবে এবং ম্যাক্স হচ্ছে 10 এর ভিতরে হবে। এ কপি সিলেক্টেড ফাইল উইল বি সেন্ট ওয়ান্স সাবমিটেড ফাইল ক্যান নট বি এডিট অর রিমুভ, মানে একবার ফাইলটা আপলোড হয়ে গেলে সেটা কিন্তু এডিট করতে পারবে না, রিমুভ করতে পারবে না। সো ক্লিয়ার হয়ে তারপরে দিবেন। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, পাশাপাশি গুগল ড্রাইভে যদি থাকে সেখান থেকে নিতে পারবেন আর কি। সো আমার এখানে আছে, আমি এখান থেকে নিচ্ছি। হ্যাঁ ডকুমেন্ট অপশনটা কোথায়, হ্যাঁ এই যে নামটা দিয়েছিলাম আমার MIS নাম্বার, পাশাপাশি হচ্ছে ওই আমার নাম এবং MS নাম্বারটা। হ্যাঁ এই যে নিয়ে নিচ্ছে। ফার্স্টে কি বলছিল, ফাইলের নাম, নিজের নাম ও MS নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দিয়েছি। আপনার কোনো মন্তব্য থাকলে দিয়ে দিবেন, আমি থ্যাঙ্কস দিয়ে দিই, আর কিছু দেওয়ার ইচ্ছা নাই, দিয়ে দিয়েছি। এখন তো আমি একটু দেখে নিলাম হালকা আর কি, সাবমিট বাটনে দিয়ে দিই। সাবমিট বাটন দেওয়ার পরে এই যে এই ডেসক্রিপশনটা চলে আসবে, এখানে লেখা থাকবে ধন্যবাদ, আপনার জরিপের তথ্য নথিভুক্ত হয়েছে, অতি সত্ত্বর জুলাই শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। সো আমার কাজ শেষ। আর আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা দরকার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরের দিন মানে 3 জুন একটা জিনিস পোস্ট করেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য ফাউন্ডেশন ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের ফর্মটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন। আপনার অংশগ্রহণ ভবিষ্যৎ সহায়তা কার্যক্রমে সহায়ক হবে। সো এই লেখাটাই আর নিচে ইংরেজিতে লেখা দিয়েছে। আমরা যদি ডকুমেন্টটা একটু আর কি, সরি ডকুমেন্টটা যদি একটু ওপেন করি, তো এখানে হচ্ছে আগের মতোই ফার্স্টে জিমেল দিয়ে লগইন করবেন, নাম দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, MS নাম্বার দিবেন, ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, ইউনিভার্সিটি নেম দিবেন, ন্যাশনাল আইডি অথবা ডেট সার্টিফিকেট, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কোন সেমিস্টার বা কত ইয়ারে রয়েছেন, স্টুডেন্ট আইডিটা দিবেন, আপনার জেন্ডার দিবেন ছেলে না মেয়ে, তারপরে দক্ষতা, আপনার কি কি বিষয়ে দক্ষতা রয়েছে অভিজ্ঞতা দিবেন, তারপর শিক্ষার্থী আইডি কার্ডের ছবি দিবেন। এটা অবশ্যই আপনার, এটা যে কোনো ফাইল সাপোর্ট করে মেবি, হ্যাঁ এটা হচ্ছে যে কোনো ফাইল আপনি দিতে পারবেন, নট ম্যান্ডেটরি। PDF অর আপলোড PDF ফাইল, এটা হচ্ছে সিভি। সো যারা স্টুডেন্ট তারা হচ্ছে এই স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করে মনে করেন যে সরাসরি তাদের মাধ্যমে সহায়তা পাবেন আর কি। ধন্যবাদ। মানে চাকরির বিষয় হোক আর যে কোনো বিষয় হোক বা কর্মপ্রশিক্ষণ হোক, যে কোনো বিষয়ে আপনার জয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে মনে করেন যে পরবর্তীতে আপনাদেরকে সহায়তা দিয়ে থাকবে, এটাই তারা আশ্বস্ত করেছে। তো এটা গেল, প্রথমটা গেল হচ্ছে আহত শহীদ পরিবারের পুনর্বাসন ও চাকরির জরিপ ফর্ম। পরেরটা গেল হচ্ছে স্টুডেন্ট জুলাই বিপ্লবে বিদ্যালয়ে অধ্যয়নরত আহত শিক্ষার্থীদের জরিপ। এখন দেখাবো হচ্ছে আপনাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেটা অনেকেই জানেন না, ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শাখা আর কি, গণপ্রশিক্ষণের যে ব্যবস্থা তারা গ্রহণ করেছে বিনামূল্যে। এই প্রশিক্ষণগুলো আপনাকে বিনামূল্যে দেওয়া হবে, পাশাপাশি প্রশিক্ষণ শেষে আপনাকে উপবৃত্তি দেওয়া হবে। আর আমি শুনেছিলাম 16,000 টাকার আশেপাশে উপবৃত্তিগুলো হয়। সো আমি শিওর না, আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন আমাকে। এই প্রতিবেদন মানে এই নোটিশটা দেওয়া হয় হচ্ছে 25 জুন 2025, আজকে 28 তারিখ, এই 3 দিন আগে এই নোটিশটা দেওয়া হয়। তো আজকে ভিডিও বানাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। এখানে বলা হচ্ছে বিষয় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদনের আহ্বান। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকা 29 জুলাই, মানে এটা হচ্ছে সাভারের 29 জুলাই 2025 তারিখ হতে 3 মাস, 29 জুলাই মানে আগামী মাসে 29 জুলাই, 3 মাস মেয়াদী 2 মাস মেয়াদী 2টি ও 4 সপ্তাহ মেয়াদী 2টি সহ মোট 6টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। তো কোর্সগুলো আমরা একটু দেখে নেই। ফার্স্টে হচ্ছে হাউসকিপিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 4th ব্যাচ। এটা কোর্স হচ্ছে 3 মাসের, কমপক্ষে এটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে কমপক্ষে HSC অথবা সমমান আপনাকে যোগ্যতা থাকতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, যেটা ফার্স্ট ব্যাচ, মানে এবারে প্রথম ব্যাচ আর কি, 3 মাসের কোর্স, কমপক্ষে HSC এবং সমমানের মানে পাস হতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, এটা 27তম ব্যাচ। এটা হচ্ছে 2 মাসের কোর্স, কমপক্ষে HSC বা সমমান পাস করতে হবে। আর সেকেন্ড যে কনফিগারেশন দিয়েছে কমপক্ষে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে, অথবা প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে HSC পাস থাকতে হবে, দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স আপনাকে সম্পন্ন করতে হবে। তো
তো 4 নম্বর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা 15তম ব্যাচ, 2 মাসের কোর্স, কমপক্ষে এইচএসসি বা সমমান পাস, কমপক্ষে 3 মাসের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন করতে হবে। 5 যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ, 28 ব্যাচ, যেটা 4 সপ্তাহের কোর্স, কমপক্ষে এইচএসসি বা সমমান পাস থাকতে হবে। 6 নম্বরটা হচ্ছে রিসিপশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, এটাও 4 সপ্তাহের কোর্স, কমপক্ষে এইচএসসি বা সমমানের পাস থাকতে হবে। কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার 18 থেকে 35 বছর, আবার বলতেছি সকল জেলার 18 থেকে 35 বছর বয়সী বেকার যুব ও যুব নারীদের নিকট হতে অনলাইনে আবেদন করা হচ্ছে। অনলাইনের আবেদনটি 16 জুলাই 2025 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে, এই যে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সো এটা লাস্ট ডেট, এই অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আপনার 16 জুলাই 2025। আর এই কোর্সটা চালু হবে হচ্ছে আপনার এই কত তারিখ থেকে, ফার্স্টে পড়েছিলাম 29 জুলাই থেকে ঢাকায়। হ্যাঁ, তো ইতিপূর্বে জাতীয় যুব উন্নয়ন আরেকটি কন্ডিশন দিয়েছে, ইতিপূর্বে জাতীয় যুব ইনস্টিটিউট সাভার ঢাকা যারা কোনো কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন বিবেচনা করা হবে না। মানে অতিপূর্বে যারা এখান থেকে কোর্স নিয়েছেন যে কোনো একটা কোর্স, তার পরবর্তীতে আবেদন তারা গ্রহণ করবে না। আবেদন পাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা 23 জুলাই 2025 তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এই যে একটা লিঙ্ক দিয়েছে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অবশ্যই ওয়েবসাইটটা চেক করবেন। একটা বিশেষ বিজ্ঞপ্তিও দিয়েছে, বিশেষ দূরভাষ। কোর্সটি সম্পূর্ণ আবাসিক। সো যারা দূর থেকে আসবেন বা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না, আমার বিশ্বাস। শিক্ষার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ ও যাতায়াত ভাড়া প্রতিষ্ঠানে নির্ধারিত হারে সরকারি ব্যয়ে নির্বাহ করা হবে। তো এটা সিগনেচার করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী পরিচালক প্রশিক্ষণ। ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে, চাইলে ফোনে কথা বলতে পারেন। সো ধন্যবাদ। এখন কিভাবে আবেদন করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা একটু যাই লিঙ্কটাতে বের করি। তো আমি একটু অলস আর কি, ওই লিঙ্ক দেখে দেখে তোলার ইচ্ছা নাই, তো আমি পেজটা লিখে একটু সার্চ করবো। হ্যাঁ, কোথায়, এই তো যুব উন্নয়ন ইনস্টিটিউটের পেজ। একটু বড় করি, রাইট, এই যে লিঙ্কটা, কপি, সরি, হ্যাঁ লিঙ্কে চলে যাবো সরাসরি। সো লিঙ্কে চলে গেলে ফার্স্টে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনার সর্বোচ্চ একটা প্রোগ্রাম, মানে আপনি যে কোনো একটাই সিলেক্ট করতে পারবেন, আপনি কোন কোর্সটি করতে চান। সো আমার পছন্দের কোর্স হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। সো আমি এটা করে দেখাবো আর কি। ডেডলাইন দিয়ে দিচ্ছে 16 জুলাই। পরে আপনারা যারা নতুন ইউজার তারা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এই যে নিউ রেজিস্ট্রেশন বাটন, এখানে আপনি আপনার নাম দিবেন, বার্থ ডেটের সাথে যে নামটা মিল রয়েছে সেই নামটা দিবেন। এনআইডির সাথে এখানে লিখে দিয়েছে নাম, নেম অ্যাজ পার এস এনআইডি অর বার্থ সার্টিফিকেট। আপনার এনআইডিতে অথবা জন্ম নিবন্ধনে যেইভাবে নামটা লেখে ঠিক সেইভাবেই দিবেন। তারপর দিবেন হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস। সো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দিয়ে দিবেন হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার, সেটাও দিয়ে দিবেন। তারপর দিবেন হচ্ছে পাসওয়ার্ড। তারপর দিবেন রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টারে যাওয়ার পরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে আপনাদের সামনে। তো ফার্স্টে হচ্ছে আপনার প্রোফাইলটা একটু আপলোড মানে আপডেট নিয়ে দিবেন। প্রোফাইলে অনেক কিছু ম্যান্ডেটরি রয়েছে, সেগুলো একটু ফিল আপ করবেন। আপনার পিতার নাম সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে, আমি আমার বাবার নামটা দিচ্ছি। তারপর হচ্ছে এনআইডি, নাম এনআইডি বাংলায় নামটা দিয়ে দেবেন। দেন ক্লিয়ার। তারপর পিতার নাম দিবেন বাংলায়। তারপরে দিবেন স্থায়ী ঠিকানা, আমি আমার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন।
তারপর মাতার নাম দিবেন বাংলায়। ইংলিশে দিবেন এখানে মাতার নাম সার্টিফিকেট অনুযায়ী, ভুল করা যাবে না। তারপর বর্তমান ঠিকানা। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেটা ম্যান্ডেটরি। তারপর আপনার রক্তের গ্রুপ যেটা অ্যাকচুয়াল সেটা দিয়ে দিবেন। পিতা মাতার বাৎসরিক আয় দিয়ে দিবেন। তারপরে লিঙ্গ দিয়ে দিবেন, আমি মেল, সেটা দিয়ে দিচ্ছি। এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি বোর্ড, এগুলো সবকিছু দিয়ে দিবেন। এনআইডি বা জন্ম সনদ সেটা আপলোড দিয়ে দিবেন। তো এখানে এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে দিবেন। এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেটারই দিবেন, সর্বোচ্চ যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিবেন। একটু চেক দিবেন যে সবকিছু যাতে ঠিক থাকে। তারপর এইচএসসি পরীক্ষার সালটা দিয়ে দিবেন। বোর্ড দিয়ে দিবেন, আপনি ঢাকা বোর্ড। জন্ম তারিখটা মাস্ট দিয়ে দিতে হবে, ভুলে গিয়েছিলাম, সরি। এখানে স্ক্রল করতে পারবেন, আপনারা স্ক্রল করে দিয়ে দিবেন। তারপরে আপডেট প্রোফাইল দিয়ে দিবেন। প্রোফাইলটা আপডেট হয়ে যাবে, তারপরে সব সুন্দর মতো দেখতে পারবেন। তো এখানে আপনি হচ্ছে আপনার ছবিটা দেখতে পারবেন, আর এখানে হচ্ছে এনআইডি বা জন্ম সনদ, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, অ্যাটাচমেন্টে যা দেখতে পারবেন, যেহেতু পিডিএফ বা ইমেজ ফাইল। সো আমার প্রোফাইলটা আপলোড করা হয়ে গেছে। সো আমি যদি অ্যাপ্লাই প্রোগ্রামে যাই, এখানে কিছু দেখতে পারবেন, অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, আমাকে এখানে যেতে হবে, আমি অ্যাডমিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো আমার পছন্দের যেই সাবজেক্ট সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া। এখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, ডেডলাইন, প্রোগ্রাম স্টার্ট ডেট এবং ডিউরেশন, এখানে সব ডিটেলস পেয়ে যাবেন। তো টেনশন আর কিছু নাই, জাস্ট এখান থেকে যেটা আপনাদের পছন্দ, আপনারা যেই সেক্টরটা ট্রেনিং নিতে আগ্রহী, তো সেটা সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাই করে দিবেন। 3 নাম্বারটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এখানে একটা কনফার্মেশন কোড চাবে, মানে কনফার্মেশন চাবে, আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপর এখান থেকে পুরোটা দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা, আপনার নাম ইংরেজিতে, বাংলাতে, তারপর পিতার নাম, তারপরে পিতার নাম সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে, তারপর মাতার নাম, তারপর হচ্ছে প্রয়োজন সার্টিফিকেটের সাথে মিলাবেন সবকিছু ঠিক আছে কিনা। বিভাগ, সরি, বিভাগটা দিয়ে দেয়নি তখন, এই যে হ্যাঁ বিভাগ দিয়ে দিয়েছি, স্থায়ী ঠিকানা বিভাগ। এখানে জেলা দিয়ে দিবেন।
এই বিভাগটা হচ্ছে আপনি বর্তমানে কোন বিভাগে রয়েছেন সেটা, এবং জেলা দিয়ে দিবেন আপনি বর্তমানে কোন জেলায় রয়েছেন সেটি। যাতে পর্যন্ত প্রত্যেক নাম্বার দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ব্লাড গ্রুপ, এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে বাংলাদেশের সার্ভার, সবকিছু চেঞ্জ হয়ে যায়। দিয়েছিলাম তখন কিন্তু ও পজিটিভ, এখন এই পজিটিভ কি জন্য আসছে জানি না। পূর্বে যুব উন্নয়ন ইনস্টিটিউটে কোর্স করেছেন কিনা, না, নো দিয়ে দিবেন। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে আপনার কোনো কোটা আছে কিনা, ভর্তির সময় উল্লেখিত কোটা সনদের কপি জমা দিতে হবে। সেখানে যদি অপশনগুলো দেখি, এখানে নাম আছে মানে যাদের কোটা নাই, ফ্রিডম ফাইটার্স যারা মুক্তিযোদ্ধা, ডিসেবিলিটিস মানে প্রতিবন্ধী আপনারা যেটা জানেন, প্রাইড নামে একটা কোটা আছে যেটা উপজাতিকে মিন করে, আর একটা হচ্ছে আনসার কোটা। তো মজার বিষয়টা হচ্ছে যে ফ্রিডম ফাইটার্স, আনসার, এগুলা কিন্তু হচ্ছে আপনার এই ছেলে মেয়েদের জন্য কোটা, কিন্তু এখানে একটা তো জুলাই রেভলিউশন মানে জুলাই যোদ্ধাদের কোনো কোটা নাই আর কি। তো ঘটনাটা ঘটতেছে যে ছেলে মেয়েরা করতে পারবে ফ্রিডম ফাইটার্স এর, আনসারের, কিন্তু যারা প্রকৃত যোদ্ধা তারা করতে পারবে না, সেই অপশনটা দেওয়া হয় নাই। তো এটা নিয়ে বেশি কিছু আসলে বলতেও চাই না, কারণ কোটার বিরুদ্ধে তো আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের পুনর্বাসনের দায়িত্ব সরকার নিয়েছে, আমাদের চাকরি নিশ্চয়তাও নিয়েছে, সেটা অগ্রাধিকারের ভিত্তিতে। অনেকে বলে যে এটা নাকি একটা কোটা, কোটা এক জিনিস, অগ্রাধিকার আরেক জিনিস। আপনার 100 মার্কসের পরীক্ষায় যদি কেউ 42 পেয়ে চান্স পায়, অন্যদিকে একজন 72 পেয়ে চান্স পাচ্ছে না, সেটাকে বলা কোটা। আর এখানে যেমন এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এইচএসসি পাস, সবাই এইচএসসি পাস, অনেক বেশি আবেদন করবে, কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 1000। তো সেক্ষেত্রে যারা হচ্ছে জোড়াই যোদ্ধা কিংবা প্রতিবন্ধী কিংবা হচ্ছে কি আপনার অন্যান্য মানে ডিসএবিলিটিস, তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে জন্য আসন বরাদ্দ রাখা, এটাকে বলা আসলে অগ্রাধিকার। সো ওই জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এটা হচ্ছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে, যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমাদের এই সমন্বয়ক, সম্মানিত সমন্বয়ক এই আসিফ মাহমুদ। তো ওনার কাছে দেখি আমি যদি প্রেরণ করতে পারি। আর এই ইনস্টিটিউট যেখান থেকে এই কোর্সটা করানো হবে সেটা কিন্তু সাভারে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, আপনাকে সাভারে এখানে কোর্স করতে হবে। আর এই সাভারে মনে করেন যে আপনি আবাসিক সুবিধাটাও নিতে পারবেন। সো যদি সাভারের এখানকার যারা ডিরেক্টর রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছে, তাদের সাথে আমি কথা বলবো যাতে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া যায় কিনা কোনো ওয়েতে। তো ওইটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, পরবর্তীতে চলে যাবে আপনার বয়স। তো সেই অনুযায়ী দিবেন, এখানে রেঞ্জ দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী দিয়ে দিবেন যে আপনার এজটা এখন কোন ওয়েতে রয়েছে। মজার বিষয়টা হচ্ছে জন্ম নিবন্ধনে প্রত্যেকের বয়স কম থাকে, আপনি বয়স 24 বছর হওয়ার পরেও কিছু বলতে পারতেছি না, একটু 2 বছর কমে গেলাম। বর্তমানে কোথাও অধ্যয়নরত আছেন কিনা, আপনি না দিয়ে দিবেন নর্মালি, যদি কোথাও চাকরি বাকরি না করেন। আচ্ছা, ইয়েস দিলে কি আসে দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি রানিং স্টুডেন্ট থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর রানিং স্টুডেন্ট না থাকলে তাহলে আপনি নো দিয়ে দিবেন। ঠিক আছে, আর কিছু করতে হবে না। আর যদি অধ্যয়নরত হন তাহলে সেক্ষেত্রে কোন পর্যায়ে রয়েছেন এবং অধ্যয়নরত প্রতিষ্ঠানের নামও লিখতে হবে। সো লিঙ্গ দিয়ে দিলাম মেইল, আর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসসি, অবশ্যই মাস্ট বি, এটা দিতে হবে। তো বাদ বাকি এই যে রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, এগুলো তো দেখলেন। আর হচ্ছে আপনি কি ফিনান্সিং এর সাথে যুক্ত, ইয়েসও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে না দেওয়াটাই বেস্ট, যাতে আপনাকে বেসিক ওয়েতে মানে তারা ফার্স্ট প্রায়োরিটিতে দেয়। বর্তমানে উদ্যোক্তা বা আত্মকর্মসংস্থানমূলক বা সাংগঠনিক কি কাজে জড়িত আছেন কিনা, আপনি এখানে লিখে দিতে হবে, থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। আপনার কম্পিউটারের বেসিক কোর্স সনদের প্রদানকারী প্রতিষ্ঠানের নাম কি, এবং আপনার কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মেয়াদ কত মাসের, তো সেটারও তথ্য দিতে হবে। এটা দেখাই, এটাতে কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার বেসিক কোর্স কমপক্ষে 3 মাসের বেসিক কোর্স সম্পন্ন চেয়েছে, তো সেটা আগে দিবেন আপনারা, ঠিক আছে। সেটা প্রতিষ্ঠানের নাম দিবেন এবং হচ্ছে কোর্সের মেয়াদ কয় মাসের ছিল এবং কি সেটার একটা ফাইল দিয়ে দিবেন আপনারা। আর হচ্ছে ওই পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন 500 কেবির উপরে, যেটা আমি অলরেডি আপলোড করা আছে, ফটো নিয়ে নিয়েছে। এই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ফাইলের ছবি, এটা ছবি তুলে আপলোড দিয়ে দিবেন। এনআইডি দিয়ে দেবেন, এটা আমি অলরেডি অ্যাটাচমেন্ট করে ফেলেছি, যেটা যে কারণে আমি আগে প্রোফাইলটা আপলোড দিয়েছি, দেখেন অটোমেটিক চলে এসেছে এগুলো। তো এই হচ্ছে বিষয়। তারপর এখানে যদি কোটা থাকে, কোটার সনদের ফাইলটা দিয়ে দিবেন, দিয়ে তারপর হচ্ছে এখানে 2টা টিক মার্কস দিবেন যে আপনি আবাসিক থাকতে আগ্রহী কিনা। এখানে লেখা রয়েছে প্রশিক্ষণটি সম্পূর্ণরূপে আবাসিক এবং অবস্থানগত বাধ্যতামূলক হওয়ায় কোর্সটি চলাকালীন সময় একাডেমিক পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত আবেদন দাখিল করব না। এরূপ অনুপস্থিত জন্য কোর্স হতে বহিষ্কার করা হবে। এরূপ ক্ষেত্রে কোর্স বাবদ আমার জন্য ব্যয়িত সকল অর্থ ফেরত প্রদানে বাধ্য থাকবো। এটাতে একটা টিক্স দিয়ে দিবেন। তারপর উপরে বর্ণিত সকল তথ্য সঠিক, কোন তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ার কারণে মনোনীত বাতিল বা কোর্স চলাকালীন আমাকে বহিষ্কার করা হলে কোর্স বাবদ আমার জন্য ব্যয়িত সকল অর্থ প্রদানে বাধ্য থাকবো, এটাও সাবমিট দিয়ে দিবেন। দিয়ে তারপর আসসালামু আলাইকুম, আমি নাজমুল আলম নোবেল। আজকে 3 তারিখ, এর মধ্যে রাত 12টার পরে আন্তর্জাতিক সময়ে এখন 4 তারিখ। তো বিষয়টা হচ্ছে কি, 28 তারিখ থেকে আমি এডিট করা শুরু করি। তো ব্যস্ততার কারণে এবং বিভিন্ন জটিলতার কারণে
আমি ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে দেখবো যে চতুর্থ যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটির বিষয়ে। বিষয়টি হচ্ছে 20শে জুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি পোস্ট করে, যেখানে হচ্ছে তারা বলেছে যে এই জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস। মিনিমাম যোগ্যতা রয়েছে হচ্ছে ওই জুলাই গণঅভ্যুত্থানে ভেরিফাইড আহত ব্যক্তি হতে হবে, সরাসরি ট্রেনিং অংশগ্রহণ সক্ষম হতে হবে এবং কমপক্ষে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এটা সরাসরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্ল্যানটা পাস হয়ে আসে আর কি। এটি সরাসরি সচিব এটাকে মানে ডিক্লারেশন দিয়ে দেয়। তো তারা কি করে, তারা হচ্ছে কি স্টুডেন্টদের ডাটা কালেকশন করার জন্য একটা লিঙ্ক দেয়। ওই লিঙ্কটাতে প্রবলেম হয়েছিল প্রথম দিনেই। লিঙ্কটা দেওয়া হয়েছিল হচ্ছে 20শে জুন, 20 জুন হচ্ছে শুক্রবার, আর লাস্ট ডেট দেওয়া হয়েছিল 22 জুন, আর 2025 রবিবারে দেওয়া হয়েছিল সন্ধ্যা 6টা নাগাদ। 6টা বন্ধ ছিল লাস্ট ডেট। কিন্তু যখনই লিঙ্ক দেয় তার 1 ঘন্টা পরে লিঙ্কটা বন্ধ হয়ে যায়। জুলাই ফাউন্ডেশন কথা বলে আবার নতুন করে লিঙ্ক দিই, সেটাও বেশিক্ষণ থাকে না, 2 ঘন্টার মতো থাকে, তারপর ব্লক হয়ে যায়। মূলত ঘটনাটা ঘটে হচ্ছে ফ্যাসিস্টের লোকেরা সেটাকে ভায়োলেন্স আকারে রিপোর্ট করে দিয়েছিল। তো ওই বিষয়ে আর যাবো না। তো আমি মূলত কি করেছিলাম, আমি মূলত এই তাদের তথ্য কালেকশন প্রবলেম হচ্ছে দেখে আমি নিজে একটা ফেসবুকে পোস্ট করি, জুলাই 24 মৃত্যুজয় যোদ্ধাতে পোস্ট করে আমি প্রথম লিঙ্কে যেটাতে লিমিট ছিল মাত্র 200 জন, সেটা ফিল আপ হয়। দ্বিতীয় লিঙ্কটা পোস্ট করি আর কি। এই দুইটার লিঙ্কে টোটাল 252 জনের একটা তালিকা আমি করি। এই যে তালিকাটা আমি অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি নির্বাহী কর্মকর্তার কাছে। গেল। তো তাদের যখন জুলাই ফাউন্ডেশনে যায় তখন তারা জানায় যে তারা প্রথমত লিঙ্ক গুলো দেওয়ার পরে তারা মোট 177টা হচ্ছে মনে করেন যে আবেদন পায়, আর আমি দিয়েছি 252টা, অ্যারাউন্ড হচ্ছে গিয়ে মনে করেন যে 400+ তারা ডাটা পায়। তারা জানিয়েছে যে এই প্রথম ব্যাচে 500 জনের মতো তারা স্টুডেন্ট নিবে, নিয়ে হচ্ছে তার প্রশিক্ষণের ব্যবস্থা করে পরবর্তীতে আরো মনে করেন যে তার স্টুডেন্ট নিবে, আহত যোদ্ধা নিবে। এখন অনেকে তালিকাভুক্ত হয়নি, পাশাপাশি এখন অনেকের গ্যাজেট প্রকাশ হয়নি, পাশাপাশি এখনো মনে করেন যে সেবার আওতায় আসেনি বা পরিপূর্ণ সুস্থ হয়নি। সো এই ব্যাচগুলো চলতে থাকবে, সো প্যানিক হওয়ার কিছু নাই। প্রথম অবস্থা আমি অল্পই দিয়েছিলাম, চাইলে আরো কালেকশন করতে পারতাম, বাট করি নাই, কারণ তাদের লিমিটেশন হচ্ছে 500। সো আমি অনুযায়ী দিয়ে দিয়েছি। তো আপনারা জানাবেন যে এটা নিয়ে আমরা আরো তথ্য কালেকশন করবো কিনা, কিংবা এটার জন্য আমরা এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে যাবো কিনা, কিংবা হচ্ছে এটার জন্য আমরা জুলাই ফাউন্ডেশনে স্পেশাল ভাবে আমরা রিকোয়েস্ট করবো কিনা, যাতে হচ্ছে দ্রুত এটার কার্যকর করা হয়, এই প্রশিক্ষণটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, সেজন্য আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আরেকটি বিষয় যে এটা বাস্তবায়ন করতে গেলে বা এটার জন্য যদি আমরা বিভিন্ন জায়গায় দ্বার প্রান্তে দৌড়াতে হয়, আমি কিন্তু একা কিন্তু কোনো কিছু আদায় করতে পারবো না, আপনাদের সহযোগিতার প্রয়োজন। তো অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।